নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটি প্রশ্ন সবচেয়ে বেশি আমার কাছে করা হয়, সেটা হচ্ছে যে একজন পুরুষের পুরুষাঙ্গ কেন ছোট হয়ে যায় এবং কেন ভিতরে ঢুকে যায়? এবং পুরুষাঙ্গটা কেন বাঁকা হয়ে যায় এবং চিকন হয়ে যায়? তো বন্ধুরা, এই পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া এর পেছনে অনেকগুলো লক্ষণ থাকে, সিম্পটম থাকে, মানসিক বিষয় থাকে। যে বিষয়গুলো নিয়ে আজকে আমি একদম আপনাদের সামনে টোটালি ক্লিয়ার করব। তাই আপনাদের যে প্রশ্নটা সবসময় থাকে যে পুরুষাঙ্গ কেন ছোট হয়ে যায়? এই প্রশ্নের উত্তর যদি আপনারা আমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই আপনাদের এই প্রশ্নের উত্তরটা আপনারা খুব গভীরভাবেই পেয়ে থাকবেন। এবং কেন হয়, কি কারণে হয় এবং এর প্রতিকারের উপায় কি? এই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনায় আসছি। আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। যেহেতু আমি ফরিদপুর জেলার বলমারী উপজেলায় কর্মরত রয়েছি, তাই আমার চেম্বারের ঠিকানাটাও হচ্ছে বলমারীতেই, বলমারী স্টেডিয়াম মাঠের সাথেই, সোলনা গোরস্থানের পশ্চিম পার্শ্বে, রাজশাহী হোমিও সেন্টার। এখানে আমি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আর শুক্রবার সহ সরকারি যেকোনো ছুটির দিন সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত রুগী দেখে থাকি। তাই আপনারা যদি সরাসরি আমার চেম্বারে কেউ আসতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন, তারা যদি কোনো বিষয় নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা এবং হোমিওপ্যাথি মেডিসিন আলোচনা করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যেকোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই পুরুষাঙ্গ বা লিঙ্গ ছোট হয়ে যাওয়া নিয়ে অনেকের মনে দুশ্চিন্তা থাকে। আসলে এই পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া বা লিঙ্গ ছোট হয়ে যাওয়া, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয়ে থাকে পেইনাল অ্যাট্রফি বা লিঙ্গ ছোট হয়ে যাওয়া। এই সমস্যাটা স্থায়ীও হতে পারে, আবার অস্থায়ীও হতে পারে। পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার পেছনে বেশ কিছু শারীরিক ও মানসিক কারণ থাকে, যেমন বয়স বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া, দীর্ঘদিন ধরে ধূমপান করা, অ্যালকোহল পান করা, প্রোস্টেট সার্জারি। এছাড়াও দেখা যায় যে যাদের টেস্টোস্টেরন হরমোন কম বা বিশেষ করে পুরুষ হরমোন যেটা, সেটা কমে যাওয়া, শারীরিক ও মানসিক দুশ্চিন্তা। এছাড়াও দেখা যায় যে যাদের অতিরিক্ত শুক্রক্ষয় হয়ে থাকে, বিশেষ করে অতিরিক্ত হস্তমৈথুন করে থাকেন বা অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে বা অতিরিক্ত আ স্ত্রী সহবাসের ফলে যাদের অনেক বেশি শুক্রক্ষয় হয়ে থাকে, তাদের এই সমস্যাগুলোর কারণেই কিন্তু একজন পুরুষের পুরুষাঙ্গ সবচেয়ে ছোট হয়ে যায়। শুধুমাত্র দুশ্চিন্তা না করে যে পুরুষাঙ্গ কেন ছোট হয়ে গেল, কিভাবে ছোট হয়ে গেল বা ছোট হয়ে গেল, এটা কি আর বড় হবে কিনা? এই বিষয়গুলো নিয়ে চিন্তা না করে আপনার কিছু অভ্যাসের পরিবর্তন করুন, কিছু নিয়ম মেনে চলুন। তাহলেই দেখবেন যে আপনি মেডিসিন ছাড়াই আ খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে আপনি দ্রুত আরোগ্য লাভ করতে সক্ষম হবেন। ১ম এই বলব, নিয়মিত ব্যায়াম করুন, নিয়মিত সাঁতার কাটুন, নিয়মিত মিনিমাম প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটুন। এই নিয়মিত হাঁটা, নিয়মিত সাঁতার কাটা, নিয়মিত ব্যায়াম আপনার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে দিবে। একটি কথা মনে রাখবেন, পুরুষাঙ্গ কোনো হাড় নয় যে এটা আপনার আ একদম আ শক্ত হয়ে থাকবে সবসময়। এই পুরুষাঙ্গ সফট টিস্যু এবং অসংখ্য ভেন দ্বারা গঠিত। এই ভেন দ্বারা গঠিত হওয়ার কারণে এখানে প্রয়োজন হচ্ছে রক্ত সঞ্চালন। যখনই আপনি নিয়মিত ব্যায়াম করবেন, নিয়মিত হাঁটবেন এবং নিয়মিত সাঁতার কাটবেন, তখন আপনার রক্ত সঞ্চালনটা স্বাভাবিক থাকবে। রক্ত সঞ্চালন যত আপনার শরীরে স্বাভাবিক থাকবে, এই যৌন ক্রিয়ার ক্ষেত্রে বা পুরুষাঙ্গের
যে দৈর্ঘ্যের যে বিষয়টা, যে বড়র বিষয়টা, এটাও নির্ভর করবে এই রক্ত সঞ্চালনের উপরে। রক্ত সঞ্চালন যত স্বাভাবিক পর্যায়ে থাকবে, আপনার পুরুষাঙ্গটাও তত স্বাভাবিক থাকবে। তাই রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখার জন্য নিয়মিত অবশ্যই ব্যায়াম করবেন, হাঁটবেন এবং সাঁতার কাটবেন। দ্বিতীয়ত, ওজন কমাতে হবে। যাদের অতিরিক্ত শারীরিক গঠন বা শারীরিক উচ্চতা অনুযায়ী যে পরিমাপে ওজন থাকা প্রয়োজন, এর অতিরিক্ত যখনই ওজন থাকবে তখনই তাকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আবার যাদের অতিরিক্ত মেদভুঁড়ি আছে তাদেরও চেষ্টা করতে হবে যে কিভাবে মেদভুঁড়িটা কমানো যায়। যখনই দেখবেন যে আপনার মেদভুঁড়িটা যখন কমে যাবে, ওজনটা যখনই নিয়ন্ত্রণে আসবে, এই রক্ত সঞ্চালনটা তখন সবচেয়ে ভালো থাকবে। আর যতটা রক্ত সঞ্চালনটা স্বাভাবিক পর্যায়ে থাকবে তখনই আপনার দেখা যাবে যে এই পুরুষাঙ্গটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। ধূমপান, অ্যালকোহল ও তামাক এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। ধূমপান, তামাক এবং অ্যালকোহল এটা রক্তনালীতে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে এবং এই অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল এবং তামাক গ্রহণের ফলে দেখা যায় যে একজন পুরুষের যে টেস্টোস্টেরন হরমোনটা এটা কমে যায় এবং সেই সাথে বীর্যের যে শুক্রাণুটা সেটাও কমতে থাকে। বর্তমান সময়ে বন্ধ্যাত্ব রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পরে বাচ্চা হচ্ছে না। আমাদের সমাজে সবচেয়ে একটি প্রচলিত যে বিষয় রয়েছে সেটা হচ্ছে বাচ্চা না হলে কার দোষ? নারীর দোষ। আসলে বর্তমান সময়ে দেখা যায় যে যদি বন্ধ্যাত্ব রোগী দেখা হয় তার মধ্যে প্রায় এখন 60% পুরুষদের সমস্যা সবচেয়ে বেশি। তার কারণ একটি, সেটা হচ্ছে বীর্যে শুক্রাণুর পরিমাণটা কমে যাওয়া। তো এই ধূমপান, তামাক এবং অ্যালকোহল এটা পরিহার করলেই তখন দেখা যাবে যে টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পাবে, বীর্যের যে শুক্রাণুটা সেটাও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনার এই যে পুরুষ বন্ধ্যাত্ব এই সমস্যাটা খুব দ্রুত সেরে যাবে। পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি প্রয়োজন। বিশেষ করে যারা দেখা যায় যে বিজনেস করেন, যারা জব করেন, তারা সবচেয়ে বেশি মানসিক অশান্তিতে থাকেন এবং পারিবারিক সামাজিক কলহ থেকেও মানসিক অশান্তিতে থাকে। একজন মানুষের স্বাভাবিকভাবে ৬ থেকে ৭ ঘন্টা অবশ্যই গভীর ঘুম প্রয়োজন। যখনই ৬ থেকে ৭ ঘন্টা একজন পুরুষ গভীরভাবে ঘুমাতে পারে, তখনই তার মানসিকভাবে যে প্রশান্তিটা সেটা চলে আসে এবং শারীরিকভাবে যে ক্লান্তি সেটাও দূর হয়ে যায় এবং টেস্টোস্টেরন যে হরমোনের বিষয়টা থাকে সেটাও বৃদ্ধি পায়। সঠিক খাবার আমাদের হরমোন লেভেল এবং রক্ত সঞ্চালনটা সঠিকভাবে রাখতে পারে। বিশেষ করে তরমুজ, ডার্ক চকলেট, খেজুর, কিশমিশ, বাদাম, ডিম, দুধ, কলা, সামুদ্রিক মাছ, এই সমস্ত খাবার আমাদের কি করে থাকে? আমাদের শরীরের যে রক্ত সঞ্চালনটা সেটা স্বাভাবিকভাবে রাখে। শরীরের যে পুষ্টির যে অভাবটা থাকে সেটা দূর করে এবং যখনই দেখা যায় যে রক্ত সঞ্চালনটা আ স্বাভাবিক রাখে এবং পুষ্টির অভাবটা যখন পূরণ করে, তখন একজন পুরুষের স্বাভাবিকভাবে টেস্টোস্টেরন হরমোনটাও বৃদ্ধি পায়, পুরুষ হরমোনটাও বৃদ্ধি পায় এবং সেই সাথে যে লিঙ্গের যে শীতলতার যে বিষয়টা থাকে সেটাও দূর হয়। তো বন্ধুরা, এই আদর্শ খাবার এবং দৈনন্দিন জীবনের এই নিয়মকানুন গুলো মেনে চললে এবং যে স্বাভাবিক যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে, এগুলো গ্রহণ করলে এই সমস্যা থেকে খুব দ্রুতই আরোগ্য লাভ পাওয়া সম্ভব। কিন্তু তারপরেও হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো পুরুষাঙ্গের উপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে। তার মধ্যে ২ টি মেডিসিন সবচেয়ে ভালো কাজ করে থাকে। একটি হচ্ছে অর্কিটেনাম, যেটা টেস্টিস থেকেই বা অন্ডকোষ থেকেই যে মেডিসিনটি প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে অর্কিটেনাম। আর দ্বিতীয় যে মেডিসিনটা সেটা হচ্ছে নুফালরুটিয়াম। নুফালরুটিয়ামটা যাদের পুরুষাঙ্গটা ভিতরে ঢুকে গিয়ে থাকে, ছোট হয়ে যেয়ে থাকে,
তাদের উপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে। এবং আর অর্কিটিনামটা যাদের টেস্টোস্টেরন হরমোনটা যাদের কমে যায় বা পুরুষ হরমোনটা যেটা কমে যায় এবং বীর্যের শুক্রাণুর পরিমাণটা যাদের কমে যায় তাদের উপরে খুব ভালো কাজ করে। এই অর্কিটিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা নিয়েও আমার ইউটিউবে আলোচনা করা আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারবেন। এছাড়াও নোফালুটিয়াম নিয়েও আমার আলোচনা করা আছে, ইউটিউবে দেওয়া আছে। আমার চ্যানেলটায় একটু ঘুরে আসলেই আপনারা নোফালুটিয়ামটা নিয়েও আলোচনা দেখতে পারবেন এবং অর্কিটিনামটা নিয়েও আলোচনা দেখতে পারবেন। এই দুইটা মেডিসিন আপনারা নিয়মিত কমপক্ষে 3টা মাস সেবন করবেন। যদি 3 মাস নিয়মিত সেবন করতে পারেন তাহলেই আপনারা এই সমস্ত যে সমস্যা, এই সমস্যা থেকে অবশ্যই খুব দ্রুত আরোগ্য লাভ করতে সক্ষম হবেন। এই দুইটা মেডিসিন কিভাবে সেবন করবেন? হয় অর্কিটিনাম আগে খাবেন, নোফালুটিয়াম পরে খাবেন। বিশেষ করে অর্কিটিনামটা খাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে আর নোফালুটিয়ামটা খাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে। অর্থাৎ খাবার খাওয়ার 30 মিনিট পূর্বে অর্কিটিনাম 15 ফোঁটা এটা মাদার টিংচার সংগ্রহ করবেন। 15 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে সেবন করবেন। আর নোফালুটিয়ামটা খাবার খাওয়ার 30 মিনিট পরে আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করবেন। তবে এই দুইটা মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। আপনারা যদি আমার সাথেও কোনো আলোচনা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটি কথা, আমি যে দুটি মেডিসিনের কথা বললাম এই দুইটি মেডিসিন কিন্তু কোনো ওয়ান টাইম মেডিসিন না। অনেকে কি করেন 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস ওষুধ খেয়েই ফোন দেন যে ডাক্তার বা দাদা বা ভাই আসলে কোনো উপকার পেলাম না। আসলে হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং লক্ষণ অনুযায়ী আপনাকে মেডিসিন সেবন করতে হবে। এই মেডিসিন কখনোই ওয়ান টাইম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। ওয়ান টাইমের মতো আপনি কোনো রেজাল্টও পাবেন না। যদি স্থায়ীভাবে আপনি সমাধান পান বা সমাধান পেতে চান তাহলে অবশ্যই কি করতে হবে? আপনাকে ন্যূনতম ধৈর্য ধরে 3টা মাস সেবন করতে হবে। তাহলেই দেখবেন যে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে ফলাফল বা যে আশানুরূপ ফলাফল আপনি করছেন সেটা অবশ্যই পাবেন। অনেকেই এই বিশেষ করে আমার তখনই খুব খারাপ লাগে যখন দেখা যায় যে 10 দিন, 15 দিন, 1 মাস খেয়েই যারা ফোন দিয়ে বলেন যে আমি কোনো উপকার পেলাম না। কারণ আমি কখনো কোনো ওয়ান টাইম মেডিসিন নিয়ে আমি আলোচনা করি না। আমি কাউকে ওয়ান টাইম কোনো মেডিসিন সেবনের পরামর্শ দিয়ে থাকি না। তাই অবশ্যই যদি ধৈর্য থাকে তবে আপনি মেডিসিনটা খাওয়া শুরু করবেন। আর আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন এবং সেই সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।